আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো। আমরাও সবাই সুস্থ আছি। শিক্ষার্থীরা, মহামারীর এই দুর্দিনে তোমাদের আমরা বিদ্যালয়ে শ্রেণীতে পাঠদান করতে পারছি না বলে অনলাইন এডুকেশন প্রোগ্রাম শুরু করেছি। তোমরা সবাই এই এডুকেশন প্রোগ্রামের ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষিকা বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলা সাহিত্য বই থেকে কপোতাক্ষ নদ এই কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই হাতে নিয়ে মনোযোগী হও। তাহলে আমাদের আজকের পাঠ কি বলো তো? আজকের পাঠ হচ্ছে কবিতা কপোতাক্ষ নদ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। শিক্ষার্থীরা, এসো প্রথমেই আমরা কবি পরিচিতি জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল। তাহলে তোমরা কি জানতে পারলে? 1842 খ্রিস্টাব্দে তিনি যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, তখন তার নামের প্রথমে মাইকেল শব্দটি যোগ করা হয়। এর পূর্বে তার নাম ছিল মধুসূদন দত্ত। তিনি পাশ্চাত্য জীবনযাপনের প্রতি খুবই আগ্রহী ছিলেন। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী তার অমর কীর্তি। তার নাটক হচ্ছে, অর্থাৎ তিনি যেসব নাটক লিখেছেন সেগুলোর মধ্যে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোগ। বাংলা কাব্যে
অমিত্রাক্ষর ছন্দ এবং সনের প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি মৃত্যুবরণ করেন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা জানতে পারলে মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে 29শে জুন মৃত্যুবরণ করেন। এবার এসো শিক্ষার্থীরা, আমরা প্রথমে কবিতাটি পড়ার আগেই শব্দের অর্থগুলো জেনে নেই। তোমরা যদি শব্দের অর্থগুলো আগেই জানতে পারো তাহলে কবিতাটি বুঝতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। কবিতার অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো শব্দার্থ। মিনতি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা। নিশা অর্থ রাত্রি। বিরলে অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। বাড়ি অর্থ পানি। তাহলে তোমরা শব্দের অর্থগুলো জেনে নিলে। এখন আমরা কপোতাক্ষ নদ কবিতাটি পড়ব। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এখানে কবি বলেছেন যে কবি মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দেখো, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াই একা নামি ভ্রান্তির ছলনে। এখানে কবি কি বোঝাতে চেয়েছেন দেখো। ভ্রান্তির ছলনে বলতে কবি বোঝাতে চেয়েছেন ভুলের ছলনার কথা। কবির দীর্ঘ প্রবাস জীবনের একসময় স্বদেশের প্রতি তার আকর্ষণ অনুভূত হয়। তখন তিনি অবচেতন মনে স্বদেশের প্রিয় নদ কপোতাক্ষের কলকল ধ্বনি শুনতে পান। তাই তিনি স্বদেশে ফিরে আসতে চান। কবিতার প্রবাসে চলে যাওয়া এবং অবচেতন মনে নদীর কলকল ধ্বনি শোনাকে ভ্রান্তির ছলনে তথা ভুলের ছলনা বলে এখানে উল্লেখ করা হয়েছে। বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি এখানে বোঝাতে চেয়েছেন কবি অনেক দেশের অনেক নদ নদী দেখেছেন, কিন্তু কবির হৃদয়ের তৃষ্ণা তাতে নিবারণ হয়নি। কেবল কপোতাক্ষের জলই তা মেটাতে পারে। তাই আলোচ্য চরণের মধ্য দিয়ে
কবির কপোতাক্ষ নদ ও জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে কপোতাক্ষ নদের প্রতি কবির ভালোবাসাকে। কপোতাক্ষ নদের স্নেহধারাকে কবি বুঝিয়েছেন। কপোতাক্ষ নদের স্নেহধারায় সিক্ত হয়ে কবির শৈশব কৈশোর কেটেছে। কপোতাক্ষ নদকে ঘিরে তার অনেক আনন্দ বেদনার স্মৃতি রয়েছে। মায়ের দুধ পান করে যেমন সন্তান পুষ্ট হয়, ঠিক তেমনি কপোতাক্ষ নদের জলধারা কবির হৃদয়কে তৃপ্ত করেছে। এ কারণেই কবি কপোতাক্ষ নদকে মায়ের সঙ্গে তুলনা করে আলোচ্য কথাটি বলেছেন। আর কি হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তোমরা এর পূর্বের কয়েকটি লাইনে কি বুঝতে পেরেছ? কবির মনে সন্দেহ জেগেছে যে কবি যে তার দেশ ছেড়ে, কবি মাইকেল মধুসূদন দত্ত তার সাগরদাড়ি গ্রাম ছেড়ে যখন তিনি ফ্রান্সে বসবাস করছেন, তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তার মনে অনেক কাতরতা জাগিয়েছে। তখন তিনি সেখানে থেকে মনে মনে সন্দেহ করছেন, তার মনে সন্দেহ জাগছে যে আর কি তিনি এই নদের দেখা পাবেন? বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এখানে কবি বঙ্গের সঙ্গীতে বলতে বঙ্গদেশ তথা বাংলাদেশের গানকে বুঝিয়েছেন। কবি শুধু তার জন্মভূমির প্রিয় কপোতাক্ষ নদের কথাই স্মরণ করেননি, সেই সঙ্গে বঙ্গবাসীর কথাও স্মরণ করেছেন। প্রবাস জীবনে তিনি কবিতায়, গানে শৈশবের স্মৃতি বিজড়িত নদের কথা লিখেছেন। কবি মনে করেন, প্রবাসে বসে তিনি প্রেমভাবে যে কপোতাক্ষ নদের কথা স্মরণ করেছেন, বঙ্গজনের কানে তা যেন বঙ্গের সঙ্গীতে রূপান্তরিত হয়েছে। কবি কপোতাক্ষ নদের কাছে সবিনয় মিনতি জানাচ্ছেন। বন্ধুভাবে তাকে তিনি যেভাবে স্নেহাদরে স্মরণ করেন, কপোতাক্ষ নদও যেন তাকে একই প্রেমভাবে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই কবিতায় কি বলা হয়েছে। আমি তোমাদের আবার একটু বুঝিয়ে দিচ্ছি। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ করেছেন। কবি যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে
জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তার মনে কাতরতা জাগিয়েছে। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী কবি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, তিনি কি আর কখনো এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে কবির সবিনয় মিনতি হচ্ছে, তিনি যেমন বন্ধুভাবে স্নেহাদরে কপোতাক্ষ নদকে স্মরণ করেন, ঠিক তেমনি কপোতাক্ষ নদও যেন তাকে একইভাবে সস্নেহে স্মরণ করে, তাকে যেন ভুলে না যায়। আর কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। শিক্ষার্থীরা, তোমরা জানতে পেরেছ যে স্কুল জীবনের শেষে মধুসূদন দত্ত কলকাতার হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন। আর ওই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি কবি মাইকেলের তীব্র অনুরাগ জন্মে। 1842 খ্রিস্টাব্দে তিনি কি করেন? খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। আর তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল শব্দটি। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ ও ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষা সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করেন। তিনি যখন ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তার মনে কাতরতা জাগিয়েছে। তিনি যেন তার মাতৃভূমির কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। তার মাতৃভূমি তথা জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাকে বেঁধে রেখেছে। কবির মনে সন্দেহ জাগে, তিনি কি আর এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে কবির সবিনয় মিনতি। কবি যেভাবে স্নেহাদরে কপোতাক্ষ নদকে স্মরণ করেন, কপোতাক্ষ নদও যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমরা জানতে পারলে মাইকেল মধুসূদন দত্তের পরিচিতি, আরও জানতে পারলে কপোতাক্ষ নদ কবিতা সম্পর্কে, মাইকেল মধুসূদন দত্তের পূর্বের নাম কি ছিল এবং কখন তার নামের প্রথমে মাইকেল শব্দটি যোগ করা হয়, সেগুলো তোমরা জানতে পারলে। আর এই কবিতায়, কপোতাক্ষ নদ কবিতায় মাতৃভূমির প্রতি, কপোতাক্ষ নদের প্রতি কবির যে ভালোবাসা প্রকাশ পেয়েছে সেটাও তোমরা জানতে পেরেছ। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের মাতৃভূমিকে ভালোবাসো। সবাই
মাতৃভূমিকে ভালোবাসবে এবং মাতৃভূমির মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকবে। তাহলে এসো, তোমাদের কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, বাড়ি কাজগুলো লিখে নাও। ক নম্বর, সনেটের ষষ্ঠকে কি থাকে? খ, স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? এই দুটি প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে পড়ে খাতায় লিখবে এবং বিদ্যালয় খোলার পর বাড়ি কাজগুলো দেখাবে। তোমরা এই কবিতাটি এবং কবি পরিচিতি, শব্দার্থ টিকা ও পাঠ পরিচিতি দেখে দেখে বারবার পড়বে এবং ভালোভাবে আয়ত্ত করবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। পৃথিবী করোনা মুক্ত হোক এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।